শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। সকাল সকাল কাক ভোর ঘুম থেকে উঠেছিলাম, উঠে টুকটাক কিছু কাজ করে আর সিমরানকেও নিয়ে পড়তে বসিয়েছিলাম। তারপরে সিমরানের যেহেতু প্রজেক্টের জন্য এই যে গাছ জমা দিতে হবে, তো সেটাই হাজব্যান্ড দেখাচ্ছিল। তো এই দেখো কামরাঙা সমেত গাছটা না প্রচণ্ড সুন্দর ছিল। তো আমি ভাবছিলাম স্কুলে এটা নিয়ে নেবে কি না, কিন্তু স্কুলে নেয়নি, কিন্তু এটা ফেরত দিয়েছিল। তো দেখো এত বড় কামরাঙা না। আর সিমরান স্কুলে নিয়ে যেতে যেতে যেই না গাছটা দেখানো হয়ে গেছিলো সেই কামরাঙাটা ছিঁড়ে খেয়ে নিয়েছে। তো আমি ওকে বকা দিচ্ছিলাম যে কামরাঙাটা গাছে ঝুলছিল, অনেক ভালো লাগছিল, ছিঁড়ে খেয়ে নেওয়ার কী হলো। তা বলছে, মা জানো তো, গাড়িতে করে যখন যাচ্ছিলাম না স্কুলের গাড়িতে, তখন সবাই কামরাঙাটা চাচ্ছিল, বলছিল ছিঁড়ে দে না, একবার ছিঁড়ে দে না। তো আমি ওই কারণে ভাবলাম আমিই খেয়ে নিই, তা নয় কখনকে ছিঁড়ে নেবে। তো এটাই হচ্ছে বাচ্চাদের ব্যাপার, জানো তো। সিমরানকে যেহেতু পড়াটাগুলো কমপ্লিট করিয়ে স্কুল ড্রেস পরিয়ে ওর প্রজেক্টের জিনিসপত্রগুলো দিয়ে ওর গুছিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে ঈশা আর আমি বাড়িতে ছিলাম, হাজব্যান্ড কিন্তু দোকানে চলে গেছে। চারিদিক থেকে পাখি গরুর শব্দ শুনতে পারছো তো। গ্রামের পরিবেশে কিন্তু এটা একটা মনোমুগ্ধকর ব্যাপার। এই জিনিসগুলোর জন্যই কিন্তু গ্রামটা অসাধারণ লাগে আমাদের কাছে। খুব সাধারণ জায়গাগুলো বেশ অসাধারণ করে তোলে এই যে সুন্দর সুন্দর শব্দ আর আশেপাশের প্রকৃতি পরিবেশগুলো। যতই আমরা এই নিত্যদিনে আধুনিক যুগে বাস করি, হয়তো আমরা একটু আগের থেকে উন্নত যুগে অনেকটাই চলে এসেছি গ্রামের মানুষরা, তবে সেই কোথাও যেন একটা মন আটকে পড়ে থাকে সেই গ্রামের দৃশ্য, সেই পাখির কলরব সকাল হলে, কোথায় গরুর ডাক, কোথায় হাঁস মুরগির ডাক। এগুলো কিন্তু একটা মনোমুগ্ধকর ব্যাপার। হয়তো যারা গ্রামে থাকে না এগুলো অতটাও বুঝবে না, তবে আমরা যেহেতু গ্রামে থেকে বড় হয়েছি ছোট থেকে, এখন হয়তো একটু হলেও গ্রামের ছোঁয়াটা কমে গেছে গ্রামে। তবে আগের সেই ছোট্টবেলার দিনগুলোর কথা মনে করে না বেশ ভালো লাগে এই সবগুলো। তো এদিকে দেখো এই ঘরটা মোটামুটি তো গুছিয়ে চলে এসেছি। তারপরে এই ঘরে এসে এখন বেডশিট টেডশিটগুলো ভাঁজ করে নেব। প্রত্যেক বাড়িতে বর্ষাতে এই একটাই সমস্যা, যে জামা কাপড় শুকানো প্রচণ্ড অসুবিধা হচ্ছে, জানো তো। জামা কাপড়গুলো কাচি আমি সব হাতে, মেশিনে কাচলে আমার পছন্দ হয় না। আর মেশিনে কাচতে গেলে না ওই 2-4টে করে দিতে হয়, আবার 40-50 মিনিট করে টাইম লাগে কাচা ধোয়া শুকানো। তো অতটা সময় নিয়ে আমি কাজ করতে পারি না। ওই কারণে কি করি বলো তো, পুকুর থেকে সুন্দর করে আচার দিয়ে দিয়ে কেচে পরিষ্কার করে আনি, তারপরে কিন্তু মেশিনে দিয়ে শুকিয়ে নিই। যেহেতু বাড়িতে সানবাঁধানো পুকুর আছে, এক পুকুর পানি ঝকঝকে, তো কেন মেশিনের কারেন্ট পোড়াবো বলো। আমাদের মতো মধ্যবিত্ত ঘরে হয়তো শখের জিনিসগুলো অনেক কষ্ট করে থাকি, কিন্তু এগুলো ব্যবহারটাও না একটু বুঝে শুনে করতে হয় আমাদের। সব কিছু আসলে সাধ্যের মতো রেখেই কিন্তু আমাদের এই কাজগুলো করে নিতে হয়। সাধ্যের বাইরে গিয়ে কোনো কিছুই করা সম্ভব হয় না। যেহেতু নিজে পরিশ্রম করি, নিজে ইনকাম করি, সেই কারণেই কিন্তু এই সকল কথাগুলো তোমাদের বলা। কারণ টাকা কতটা কষ্ট করে ইনকাম করতে হয় সেটা হয়তো আমি একটু হলেও বুঝি, কারণ হাজব্যান্ডের পাশাপাশি নিজেও কাজ করি। সারা রাত দিন পরিশ্রম করার পরে দুটো পয়সা যে চোখে দেখি সেটাই অনেক। তো পাশ থেকে গরুর শব্দ পাচ্ছে, তো আমাদের মাঠে বাঁধা আছে। আর যেহেতু ভিডিওগুলো আমি এখন সকালে করে এডিট করে ভয়েসও সকালে দিই, ওই কারণে আশেপাশের সাউন্ড প্রচণ্ড পরিমাণে আসছে। তো তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও। তো ওদিকে মাছালাও হাঁকছে, মাছালা চলে এসছে। আর এদিকে দেখো সকাল সকাল আমার কাজগুলো কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি। টেবিলের মধ্যে না জিনিসপত্রগুলো আমি একটু ছোট্ট ছোট্ট করে ভাঁজ করে রেখে দিই। এখানে কিন্তু আমার অনেক বেডশিট আছে, আমার অনেক চুড়িদার, যেগুলো আমি নিত্যদিন পরে বাইরে যাই। আমার সিমরানকে পড়তে দিয়ে আসতে হয়, বাজারে যেতে হয়, কিছু কেনাকাটার দরকার হলে হুটহাট করে বাজারে যেতে গেলে সিম্পল সুতির চুড়িদারের কিন্তু প্রয়োজন পড়ে, তো সেগুলোই ওখানে থাকে। আর যেগুলো মনে করো একটু ভারী কাজ করে সেগুলো কিন্তু শোকেজে থাকে। তবে শোকেজটার অবস্থাটা অনেকটা খারাপ। তো স্টিলের শোকেজ কিনলে হয়তো হাজব্যান্ডকে বললে কিনে দেবে, তবে স্টিলের জিনিসের প্রতি আর কোনো আমার আগ্রহ নেই। কেন জানো তো, আমাদের এখানে নোনা এলাকা, প্রচণ্ড হারে স্টিলের জিনিসে জং এসে যায়। আমার যে বাসন রাখার র্যাকটা বেশি দিন কিন্তু হয়নি, সেটাতে পুরো জং এসে যে কী অবস্থা হয়ে গেছে সেটা কি বলবো। তো ওটা দেখি কাল
সময় করে মেজে একেবারে মুছে পরিষ্কার করে নেব। তো আজ যেহেতু আমি বাড়িতে আছি, দোকানে যাওয়া আমার টোটালি লাগবে না, সেই কারণে কিন্তু ঘরের কাজগুলো অনেক সুন্দরভাবে মনোযোগ দিয়ে করে নিতে পারছি। তো এই বাস্কেটটা ওই ঘরে ছিল, তবে এখানে এনে রেখেছি কারণ ঈশা প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করে, সমস্ত জিনিসপত্র ফেলে দেয়। দেখতে পাচ্ছ, এখানে এনে রেখেও শান্তি নেই। বাস্কেটটা যেন ওর বন্ধু, যেখানে পাই সেখানে উঠে ওর উপরে বসে থাকে। যে খাটের পাশটায় রাখতাম না বাস্কেটটা, ওখানে উঠে উঠে ও সমস্ত জিনিসপত্র ফেলে দিত, যার কারণে কিন্তু ওখানটায় রেখেছি। এখন দেখো দুধ ঢেলে নিচ্ছি। তো সকাল সকাল দুধ দিয়ে গেছে, এগুলো সুন্দর করে জাল করে নেব ঈশার জন্য। আর এদিকে দেখো আমার খাটপত্রগুলো সুন্দর করে গোছানো কমপ্লিট। আর খাট গোছাবো, ঈশা উঠবে না, এটা তো হতেই পারে না। খাট টান টান হলে না ও কিন্তু প্রচণ্ড আনন্দ করে, তাতে উঠে লাফালাফি করে। তো ঘরের কাজগুলো হয়ে গেলে না মোটামুটি অনেকটাই শান্তি লাগে মনে। তো সকাল থেকে চিন্তা করি কখন কমপ্লিট করব, তো অনেক তাড়াতাড়িও হয়ে গেছে। আর এই জায়গাটা না সকালবেলা উঠে আমি স্কচ ব্রাইট দিয়ে একবার ডলে নিয়েছিলাম। কেন জানো তো, বৃষ্টির পানি পড়ে দেখছিলাম কালো কালো হয়ে গেছিলো কিছু জায়গা, তো এখন বেশ লাল লাগছে। আগে কিন্তু কালো কালো ছোপ ছোপ লাগছিল। তো এখানে যেহেতু পেপার টেপার কিছু দেয়া নেই, বৃষ্টি আসলে কিন্তু এখানে পানি ঢোকে আর কালো কালো হয়ে যায়। বোতলগুলোও ভরে নিয়েছিলাম, নিয়ে দেখো জায়গা মতো গুছিয়ে রাখলাম, যাতে হাতের কাছে পাওয়া যায় আর খাওয়ার টাইমে যেন পানির বোতল না ভরতে হয়। এটা কিন্তু অনেকটা অসুবিধাকর একটা ব্যাপার। তো ডাইনিং টেবিলের ওপরটা একটু মুছে পরিষ্কার করে নিচ্ছে। আর এই যে গাছটা, এটা কিন্তু ছাই ছাই সাদা সাদা কালারের, এটা মোটেও সবুজ কালারের না। কালারটা অনেকটা সুন্দর, তবে ক্যামেরায় না ওর অরিজিনাল কালারটা আসছে না। তো এদিকে দেখো সুন্দর করে চাল টালগুলো ধুয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু ভাত বসিয়ে দেব। তো সকাল সকালই রান্নাটা কমপ্লিট করব। হাজব্যান্ড বাড়িতে থাকলে ভাত ছাড়া কিছুই খায় না, কারণ ও অনেক ভাত প্রিয় একটা মানুষ। রুটি টুটি মোটেও খায় না। আমার যে এত পরিমাণে রুটি পছন্দ, আর হাজব্যান্ডের ভাত। সকাল সকাল আমার আগে চিন্তা করতে হয় ও বাড়িতে থাকলে ভাতটা করার। তো ওদিকে দেখো আমি চিংড়ি মাছ কেটেছি, তারপরে পুঁই শাক আলু কেটেছি, আর পেঁয়াজ আদা রসুনটা সুন্দর করে কেটে বাটাবাটিগুলো কমপ্লিট করে রাখলাম। এখন জাস্ট রান্নাটা বসাবো, হয়ে যাবে। তার মধ্যে ভাবছিলাম ঈশাকে কি স্কুলে নিয়ে যাব, স্কুলে বসিয়ে তারপরে এসে কি রান্নাটা বসাবো। তারপরে ভাবলাম না, রান্নাটা এখনও যেহেতু হাতে একটু টাইম আছে, তো রান্নাটা আগে কমপ্লিট করেই ওকে স্কুলে নিয়ে যাব। নিয়ে খানিকক্ষণ বসিয়ে একটু ওদের ছড়া টড়া শেখাই, সেগুলো শুনিয়ে তারপরে নিয়ে চলে আসবো। তো স্কুল থেকে যেহেতু খিচুড়িও দেয়, দিদিমণি কিছুদিন ধরে বলছে যে তোমার বাচ্চাকে ঠিকমতো নিয়ে আসো না, তো আমাদের অনেক সমস্যা হয়ে যাবে। তো আসলে কি বলো তো, দোকান বাড়ি এই সব কাজকর্ম করতে করতে ঈশাকে কিন্তু আইসিডিএস স্কুলে বসানোটা ঠিকভাবে আমি শেখাতে পারছি না। সিমরানের কিন্তু ওরকম বয়সে আমি শিখিয়ে ফেলেছিলাম, আর ও একা একা বসতো। ঈশা বসে, খুব সুন্দর বসে, কিন্তু আমার তো সময় পাই না, ওই কারণে ঠিকমতো ওকে নিয়ে যেতে পারছি না। তবে এবার ভেবেই নিয়েছি, যতই কাজ থাকুক না কেন, ওকে দুপুরবেলা করে একবার করে স্কুলে নিয়ে যাব। দিদিমণি বলেছে যে অন্তত বেশিক্ষণ না হোক, অন্তত 20 মিনিট 15 মিনিট করে রাখো, বাচ্চার বসানোটা শেখাও। যেহেতু ওর এখন 2.5 বছর হয়ে গেছে, তো ওই কারণে একটু তাড়াহুড়ো করে রান্নাটাও করে নিচ্ছিলাম। তো এদিকে দেখো আমার পুঁই শাক চিংড়ি মাছটা সুন্দর করে বসিয়ে দিলাম। এতটা বেশি সবুজ থুকথুকে ছিল, সেটা কি বলবো। রান্নাটা হতে থাক, তার মধ্যে ঈশাকে গা ধুইয়ে খাইয়ে নেব, কারণ ওকে আবার স্কুলেও নিয়ে যেতে হবে। ওই কারণে জামা প্যান্টগুলো খুঁজে খুঁজে বের করে রেখে যাচ্ছিলাম। তো প্যান্টটা তো পেলাম, ওখানে জামাটা পাচ্ছিলাম না। খুব হালকা ধরনের একটা গেঞ্জি পরাবো, কারণ এই ভাদ্র মাসে কিন্তু ভিজে গরম। এই গরমে যে কাজ করার কি প্রচণ্ড অসুবিধা, সেটা কি বলবো। তো যাই হোক, জামা প্যান্ট বের করে ওকে পরিয়ে স্নান করিয়ে মাথা টাথাগুলো এখন শুধু আশ্রে দেবো। আগে ওকে একটু খাইয়ে নিই। তো বসে বসে ম্যাগি আর ডিম খাওয়াচ্ছিলাম। তো ও না অনেক পছন্দ করে, আর ম্যাগি যখন রান্না হয়ে যায় না, তখন ওর ওপর থেকে যদি একটু সস ছড়িয়ে দেয়, তাহলে আরও সুন্দর খেয়ে নেয়। তো তাড়াহুড়োর বেলায় এখন খিচুড়ি করার টাইম নেই, কারণ আমি কিন্তু ওটসের খিচুড়ি, তারপরে ওর যে সেরিল্যাক্স বানানো আছে তার খিচুড়ি বানিয়ে দেই, তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো ও বেশ মজা করেই খাচ্ছিল, কারণ সকাল থেকে খুব বেশি ভারী খাবার ওকে খাওয়ানো হয়নি। ওই 2-3 বার একটুখানি পাতলা করে দুধ খেয়েছে, বিস্কুট খেয়েছে, মুড়ি খেয়েছে, এরকম টাইপের। তো যাই হোক, আমার সঙ্গে অনেক বেশি বকবক করছিল। আর বাচ্চাদেরকে ভুলিয়ে ভালিয়ে এইভাবে হাসি মুখেই কিন্তু খাওয়াতে হয়। তো এখন দেখো সুন্দর করে পুকুরে চলে যাচ্ছি, বিলটাতে মাছেদের খেতে দেব। তো এখানে যেহেতু বাসন মাজা টাজা পড়ে না, ওই কারণে কিন্তু কোনো খাদ্য খাবার পড়ে না। তবে পুকুরে কিন্তু অনেক খাদ্য খাবার পড়ে, যেহেতু ওখানে আমি বসে বসে আমি বাসন মাজি, আর যত এঁটো কাটা জিনিসপত্র হয় সব ওখানেই ফেলি পুকুরে।
তো এখানে একটুখানি ভাত টাতগুলো দিয়ে দিচ্ছিলাম। আর আমাদের বিলে না এবার অনেক মাছ হয়েছে, তো দেখা যাক। এখনও পর্যন্ত তো সেইভাবে বুড়ে যায়নি, তবে যদি বন্যায় বুড়ে যায় তখন কিন্তু অসুবিধা হয়ে যাবে, কারণ এখানে অনেক টাকার মাছ ছাড়া আছে। তো যে সকল মাছগুলো আমার পছন্দ, আর এখানে যেহেতু প্রচণ্ড পরিমাণে খাদ্য খাবার, তো মাছগুলো অনেক তাড়াতাড়ি বড় হয়। তো আমাদের পাশের বাড়ির একটা মেয়ে আমাকে বলছিল, কাকিমা ভাতগুলো ফেলো না, ওইগুলো দুপুরবেলা গরম করে খেয়ে নেবে। তো আমি বলছিলাম তুই আয়, তোকে আমি পার্সেল করে পাঠিয়ে দিচ্ছি, তোরা দুপুরবেলা খেয়ে নিস কোনি। যাই হোক, ও কিন্তু অনেক কি আড্ডা মারে আমার সঙ্গে, তো যার কারণে এই কথাগুলো বলছিল আর অনেক হাসাহাসি করছিল। তো প্রত্যেক দিনই দেখে যেরকম দুপুরবেলা করে মাছেদের আমি ভাত দিতে যাই, আরও প্রত্যেক দিনই বলে কাকিমা ভাত ফেলো না, ওগুলো আমাদের দাও, না হয় তুমি রান্না করে নতুন করে খেয়ে নাও। তো তার কারণে আমি হাসাহাসি করছিলাম। আর এদিকে এখন পোটেটাও একটু মুছে নিলাম। ঈশাও কিন্তু নেমে পড়ছে দরজা খোলা দেখে। আর আমার রান্নাটা সমস্ত কাজকর্ম করতে করতে প্রায় হয়ে এসছে। কালারটা দেখছো কতটা সুন্দর, আর এত জালি ছিল পুঁইশাকের ডাঁটাগুলো যে পুরো গলে নরম নরম হয়ে গেছিলো। পুঁইশাক আমার আগে অনেক পছন্দ ছিল, কিন্তু যেহেতু অ্যালার্জির সমস্যার কারণে সেইভাবে এখন আর খেতে পারি না। তবে অনেক ভালো হয়েছিল আজকের রান্নাটা। আজকে একটুখানি দুঃসাহস করে খেয়েছিলাম বলতে পারো, তো অনেক বেশি মজার হয়েছিল। সত্যিই বলছি, রান্নাটা অনেক সুন্দর হয়েছিল। তো আমার অনেক বন্ধুরা রোজ কমেন্ট করো তোমার রান্নাগুলো অনেক সুন্দর। আসলে কি বলো তো, আমার রান্নাটা আমি নিজে অনেক ভালোবাসা থেকে করি, আর এই জায়গা থেকেই আমি চেয়েছিলাম তোমাদের কাছে পৌঁছাতে, যেটা আমার ভালোবাসার জিনিস, যেটা আমার পছন্দের জিনিস, সেটা দেখিয়ে এগোনোর জন্য। রান্না দিয়েই আমি চেয়েছিলাম কিছু অন্তত করতে। প্রথমে ভেবেছিলাম হোম ডেলিভারি কিছু করি, তারপরে ভাবলাম হোম ডেলিভারি করতে গেলে আমি একা করে উঠতে পারবো না, যেহেতু আমার কোলে বাচ্চা আছে, তারপরে হাজব্যান্ড বাড়িতে থাকতে পারে না। তো প্রথম চান্সে হোম ডেলিভারি করতে গেলে কিন্তু 2-3 জনের সাহায্য অবশ্যই প্রয়োজন। তো সেটা সম্ভব হলো না। তারপরে ভাবলাম ইউটিউবের চ্যানেল খুলে আমার রান্নাবান্না দিয়ে এগোই। তো প্রথম চান্সে আমি শুধুই রান্নাবান্নাই দেখাতাম, তারপরে আস্তে আস্তে করে একটু একটু করে ব্লগিংয়ের মতো সব কিছু শেয়ার করা শুরু করলাম। আর এখানে দেখলাম সত্যি আমার রান্নাগুলো তোমরাও অনেক পছন্দ করো, তো সেটা ভেবেও না অনেক ভালো লাগে যে না, আমার রান্না কেউ অন্তত দেখে ভালোবাসে, পছন্দ করে, সেটাই আমার কাছে অনেক বড় পাওয়ার। তো ওদিকে আমার পুঁইশাক আলু চিংড়ি মাছটা প্রায় শেষ, তো চচ্চড়ি টাইপের করেছি। আর ওপর থেকে কিন্তু আমি একটু জিরে মরিচ ছড়িয়ে দেব। প্রত্যেক দিন রান্নার শেষে যদি একটু জিরে মরিচ ভেজে গুঁড়ো করে দেওয়া যায় না, তার যে স্মেলটা আসে সেটা কি বলবো। তোমরা আমার মতো একবার এরকম ট্রাই করে দেখো, যে গরম গরম এরকম জিরে মরিচ ভাজা ছড়িয়ে দিয়ে প্রচণ্ড হারে খেতে ভালো লাগে। তো দেখো, এখন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। উপর থেকে একটু জিরে মরিচ দিয়ে এখন যাচ্ছি মুরগিদেরকে খেতে দিতে। ফার্মের ভিতরে মুরগিগুলো ছিল, সেখান থেকে তুলে ডোবের ওপরে রাখলাম, যেহেতু ফার্মেও পানি ঢুকে যাবে রাত্রে, এমন একটা অবস্থা আছে, পুরো কানাকানি পানি আছে। তো ওই কারণে এই যে ওপরে দুতলা ডোবটায় রাখলাম। আর একটা কিন্তু ডিমও পেড়েছে। আমার মুরগিদের একটা বদভ্যাস জানো তো, শুধু ভাত দিলে কখনোই খায় না। এদের একটু তরকারি দিয়ে, তা নয় তরকারির ঝোল দিয়ে হোক, কি ফ্রিজের তরকারি হোক, তবে তরকারি এদের দিতেই হবে। একটুখানি ঝোল ঝাল মাখিয়ে দেবে, ভাতের কালারটা চেঞ্জ হয়ে যাবে, সাদার থেকে একটু হলুদ হবে, তো এরা খেয়ে নেবে, এতটাই দুষ্ট এরা। তো এই দুটো মুরগি এসে আর দাঁড়িয়েছে, কারণ আগের দিন একটা মোরগ মারা গেছিলো। বলছি না, বর্ষার কারণে সারা রাত ভিজে ভিজে এক কোনায় দাঁড়িয়ে ভিজেছে, তবে সেখান থেকে সরিনি। অনেক জায়গা ফার্মের ভিতরে, তবে সেই ভিজে জায়গায় ও দাঁড়িয়ে থেকে থেকে ভিজেই রাত্রে দেখছিলাম মারা গেছে। তো অনেকটা খারাপও লাগছিল যে এত দিন ধরে বড় করে যদি একটা মোরগ কিংবা মুরগি মারা যায়, তখন কিন্তু প্রচণ্ড খারাপ লাগে। তো এদিকে পুকুরে চলে এসেছি। ঈশা দেখো, পা দুটো দেখা যাচ্ছে, ছোট্ট ছোট্ট পা। ওকে না নিয়ে আসলে বাড়িতে কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে। তো ওই কারণে যেখানেই থাকি না কেন, যেখানেই কাজ করি না কেন, পাশে কিন্তু চুপচাপ এরকম দাঁড়িয়ে থাকে। আমাদের মেয়েদের না, সারাদিন আমরা যদি কাজ করতে থাকি, আমাদের কিন্তু কাজ ফুরায় না। তো বুদ্ধি করে, চেষ্টা করে, কষ্ট করে সবসময় টাইমের মধ্যে কাজগুলো শেষ করার চেষ্টা করি। তো রান্নাবান্না শেষ করে আমি কিন্তু ঈশাকে স্কুলে নিয়ে গেছিলাম, আর ওখান থেকে 15-20 মিনিট মতো বসিয়ে স্কুল থেকে যে টিফিন দিয়েছিল সেটা নিয়ে চলে এসেছিলাম। আর এখন চলে আসলাম পুকুরে। ভাবি একটা করে কাজ করবো, এইবার বোধহয় আমার নিস্তার হলো, কিন্তু কখনোই সেটা আমার সঙ্গে হয় না। সবসময় একটা করে কাজ শেষ হয়, নতুন আর একটা করে কাজ এসে কখন দাখিল হয় সেটা আমি নিজেও বুঝতে পারি না। তো জামা কাপড়গুলো মাখিয়ে রেখেছে, আর একটা একটা করে নামিয়ে নামিয়ে ফেলে দিচ্ছিল দুষ্টুটা।
তো ওকে এত কি বলবো, বকতে গিয়েও না বকতে পারি না, এমন এমন একটা হাসির কথা বলবে যে বকার টাইমেই তোমার বকার মুডটা পুরো চেঞ্জ হয়ে যাবে। তো এদিকে বাসন মাজছিলাম, 2-3 বার আমি একটু চিল্লা দিয়ে উঠেছিলাম, তবে কার কথা খেয়ে শোনে। আর এখানে যদি বেশি কিছু বলি পুকুর ধারে সোজা গড়গড় করে পানিতে চলে যাবে, ওই কারণে কিছু বলতেও পারছিলাম না। তো ছোট ছোট বাসনগুলো সকালে একবার মেজে নিয়েছিলাম, যেগুলো রান্না করেছি। আর এখন কিন্তু রান্নার পরে আবার এইগুলো হয়েছে, তো এগুলো এখন সুন্দর করে পুকুরের পানিতে ধুয়ে নিচ্ছি। তো ক্যামেরাটার কারণে কেমন জানি পানি ঘোলা ঘোলা লাগছে, তবে পানি কিন্তু মোটেও ঘোলা নয়। এরকম কেন লাগছে কি জানি, মনে হয় রোদ্দুর নেই কি আলো পড়ছে না ওই কারণে। তো পানিগুলো ভালোই চকচকে ছিল, আর বাসনগুলো আমার মোটামুটি মাঝামাঝি কমপ্লিট। এখন চলে যাব কিন্তু ঘরে, তার মধ্যে জামাকাপড়গুলো একটু আচার দিয়ে কেচে নিয়েছিলাম। তো এখানে আচার দিতে গেলে কিন্তু ঈশা ভিজে যাবে, তা নয় আমার ফোন ভিজে যাবে, ওই কারণে কিন্তু আচার দেওয়াটা দেখালাম না তোমাদেরকে। এখন সুন্দর করে ধুয়ে নিচ্ছি, পানি দেখতে পাচ্ছ টাপি টুপি পানি। এখন কিন্তু ঘরে গিয়ে আমি গা ধুয়ে নেব, কারণ আমার নাইটির অবস্থা অনেকটা খারাপ, চারিদিক থেকে ভিজে গেছে, আর এই ভিজে অবস্থায় আর কোনো কাজ করা যাবে না। এখন ডাইরেক্ট গা ধুয়ে নেব, তারপরে অন্য কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সিমরান ওদিকে পরীক্ষা থেকে বাড়িতে চলে এসছে, আর বাড়িতে এসে ও যেগুলো এঁকেছিল সেইগুলো আমাকে দেখাচ্ছিল যে এমন এমন করে এঁকেছে বাড়িতে এসে। আর ও কিন্তু একটা সুন্দর ছবিও এঁকেছে, এই যে ক্যালেন্ডারের পিছনটায় বুদ্ধি করে যে ছবি এঁকেছে, যে ক্যালেন্ডার খুললেও ছবি আঁকাটা দেখা যাবে। দেখো যতই হোক বাচ্চা মানুষ, ভালো না আঁকতে পারলেও অনেক কিন্তু ভালো বলছিলাম, কারণ আমাদের সবারই উচিত বাচ্চারা কিছু না পারলে ওদের উৎসাহিত করার। উৎসাহিত করলে ওরা কাজের কিন্তু আরও বেশি আগ্রহ পায়, আর খারাপ হলেও বারবার করে বাচ্চাদেরকে ভালো বলতে হয়। তো সেই আসছি সন্ধ্যাবেলা, এখন একটুখানি মোমো করব, স্যুপ করব, অনেক দিন ধরে করব ভাবি ফ্রিজে মাংস রেখে দিয়েছিলাম, সলিড মাংস, তবে ওই সময়ের অভাবে করে ওঠা হয় না। সিমরানের পরীক্ষা 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 এই কথা ভেবেই কোনো কাজ আর আগ্রহ করে বেশি কাজ আমি করতে পারতাম না। তবে যেহেতু কাল স্বাস্থ্য শরীর শিক্ষা পরীক্ষা আছে, তো ওখানে তো মুখস্থ করার কোনো ব্যাপার নেই, দুটো একটা ব্যায়াম দেবে, ওই কারণে আজ থেকে বলতে পারো একটু হলেও আমি নিশ্চিন্তে হয়েছি। তো স্বাস্থ্য শরীর শিক্ষা পরীক্ষাটা হয়ে যাবে কাল, তার মধ্যে আমারও একটু যেন স্বস্তির নিঃশ্বাস আমি ফেলবো। এই কটা দিন যে কিভাবে গেছে আমার, সেটা আমি কি বলবো, যেহেতু 2-3 বার করে ওকে পড়তে বসানো, আর তার ফাঁকে কাজ করা, ব্লগিং করা, ভিডিও শ্যুট করা, সব কিছু মিলে ভিডিও এডিট দিয়ে আমার প্রচণ্ড হারে কষ্ট হয়ে যাচ্ছিল। তো আমার অনেক বন্ধুরা চাচ্ছে সকাল 9টার সময় করে ভিডিও দিতে, তো অবশ্যই আমার সমস্যাটা একটুখানি মিটলে আমি অবশ্যই 9টার সময় দেওয়ার চেষ্টা করব। তবে এখন আপাতত ওই বিকালে করেই দেবো। আর যেহেতু ইন্টারনেটের প্রচণ্ড প্রবলেম হচ্ছে, আজকে এই যে ভিডিওটা সুন্দর করে এডিট করে পোস্ট করছি, এটা যে কখন গিয়ে পাবলিক হবে সেটা তার কোনো ঠিক ঠিকানা নেই, কারণ এত পরিমাণে নেটের সমস্যা হচ্ছে, কোনো রকম কাজই করতে পারছি না ইন্টারনেটে। তো নেট চালিয়ে কোনো আপলোডই করতে পারছি না, তো ভিডিওটা টাইমে কিভাবে দেবো বলো। তো ওটাই হয়ে যাচ্ছে সবথেকে বড় সমস্যা। দেখা যাক, আজকেও ভিডিওটা পোস্ট করব, কখন গিয়ে দাঁড়াই। কাল কিন্তু সকাল সকাল পোস্ট করে দিয়েছিলাম, আর সেটা গিয়ে শেষ হয়েছে মনে হচ্ছে 7:30টার দিকে, এইরকমই হচ্ছে। বাড়ি ওয়াইফাই না লাগানো থাকলে না এই অসুবিধাগুলো কিন্তু ভোগ করতে হয়। তো যাই হোক, আজ দেখি চেষ্টা করব যে তাড়াতাড়ি আপলোড দেওয়ার জন্য, কি হয় দেখা যাক। আর ওদিকে দেখো, আমি কিন্তু মোমোর যে পুরটা আগে আমি ভেজে নিয়েছিলাম, কারণ কাঁচা কাঁচা পুর আমার যেন ভালো লাগে না, ওই কারণে আমি ভাজা পুরি দিয়েই করি। আর এদিকে স্যুপ তৈরি করব, অল্প একটুখানি ডিম রেখে দিয়েছিলাম, সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম, সাদা যে ডিমের অংশটা। আর সব কিছু দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিয়ে পানি দিয়ে, আর লাস্টে কিন্তু এর মধ্যে একটুখানি লেবুর রস অ্যাড করেছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। আর এর মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার গুলেও দিয়েছি। তো প্রত্যেকটা রুটি বেলে আমি সুন্দর করে গোল গোল করে কেটে নিয়েছিলাম, তবে রুটিগুলো কাটা অনেকখানি ছোট হয়ে গেছে বলে কিন্তু আজ আমি কোনো রকম সুন্দর করে ডিজাইন করতে পারিনি। এই প্রথম যেটা করেছি এটা শুধু হাতে বেলে করেছিলাম, এটা কোনো দিক থেকে কাটিনি, ওই কারণে একটু বড় হয়েছে, তা নয় আরগুলো সব একেবারে একটু 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 দোকানের মতো সাইজ হয়েছে। তো মোমো সবসময় আমি একটুখানি বড় সাইজ করি, যাতে 2 কামড়ে শেষ করা যায়। ওই যে একটা মুখের ভেতরে নেব আর নেওয়ার সঙ্গে সঙ্গে ফুরিয়ে যাবে, এটা আমার মোটেও পছন্দ হয় না। তো দেখো, এই যে এরকমভাবে প্রত্যেকটা মোমো আমি এখন সুন্দর করে বানিয়ে নিয়েছি। আর এখন একটুখানি এতে অয়েল ব্রাশ করে দিয়ে সুন্দর
সুন্দর করে মোমোগুলো সাজিয়ে নেব। তো ওদিকে পানি গরম বসিয়ে দিয়েছি ছোট্ট ডেকচিটার মধ্যে। তো এর ওপরেও আরেকবার আমি সাদা তেল কিন্তু ব্রাশ করে দিয়েছিলাম, দিয়ে এই যে ঢাকা চাপা দিলাম। আর এখন স্যুপটা রেডি। সসটাও কিন্তু আমি বানিয়ে নিয়েছি বাড়ি। একটা টমেটো সুন্দর করে সিদ্ধ করে পেস্ট বানিয়ে কিছুটা শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, রসুনটা তেলে দিয়ে ভাজা ভাজা করে সসটা ওর মধ্যে কিন্তু টমেটোর যে পেস্টটা ঢেলে দিয়ে নুন দিয়েছিলাম একটুখানি চিনি, আর ঝাল ঝাল করে সসটা বানিয়েছিলাম। এদিকে মোমো, সস, তারপরে স্যুপ সব কিছুই রেডি। এত দারুণ হয়েছিল, দোকানের থেকে 1000 গুণ সুন্দর হয়েছিল। নিজে করেছি বলে বলছি না।